৮ লক্ষ কেন, ১৮ লক্ষ আইন শৃঙ্খলা বাহিনী দিয়েও এই নির্বাচনটাকে সুষ্ঠু এবং স্বাভাবিক করা সম্ভব না। আপনাদের সম্ভবত মেজর সিনহার কথা মনে আছে, হ্যাঁ? ওনাকে আসলে যে কারণে মেরে ফেলা হয় সেটা হলো ওনার কাছে ফ্যাসিস্ট বিরোধী অনেক তথ্য ছিল। আমার মূলত বিপ্লবের শুরুটা যেখান থেকে হয় সেটা হলো আবরার ফাহাদ ভাই যখন মারা যায়, ছাত্রলীগের হাতে শহীদ হয়, আমি তখন র্যাব ১০-এ কর্মরত ছিলাম। মূলত আমার বিপ্লবের স্পিডটা তখন থেকে শুরু হয়। আমার বিপ্লবের যদি বলেন যে আইকনকে, হ্যাঁ, আমার আবরার ফাহাদ ভাই। আমার তথ্য সংগ্রহের যে এই যে স্পিডটা, আমার ভিতর যে এই যে চিন্তাভাবনাটা কাজ করে, এটা মেজর সিনহা থেকেই আসছে। হ্যাঁ, এই জন্য আমি যখন তথ্য সংগ্রহ করি তখন এটাকে ২-৩টা স্টেপে ভাগ করি। হ্যাঁ, যে আমি যে কলকাতার যে কথাগুলো বলি, হ্যাঁ, এর আগে আমি কলকাতা সফর করছি, আমি বিভিন্ন জায়গায় বেশ কয়েকবার সফর করছি যে আসলে আওয়ামী লীগ যদি কখনো পালায়, আওয়ামী লীগ যদি কখনো দেশ ছেড়ে চলে আসে তাহলে তো কলকাতাতেই আসবে। আমরা এর আগেও দেখেছি, হ্যাঁ, যখন শেখ মুজিবুর রহমানকে সপরিবারে শেষ করে দেওয়া হয় তখন তাদের আসলে একটা আশ্রয়স্থল ছিল ওখানে। শেখ মুজিবুর রহমান নাকি স্বাধীনতার ঘোষণা করছে এবং ঘোষণা করে তারা আওয়ামী লীগের যারা পালাইছিল তখন ৯ মাস কিন্তু তারা কলকাতাতেই ছিল। আমি এই জায়গাগুলো প্রথমে দেখে আসছিলাম, হ্যাঁ, অনেক আগে। আমার পাসপোর্ট দেখলে আপনার, আমার ভিসা দেখলে আপনারা বুঝতে পারবেন। তো আসলে সেখানেও আমার যথেষ্ট সোর্স কাজ করে এবং আমি এই যে ঘটনার পর এনসিপির উপর হামলার ঘটনার পর থেকে আসলে আমি চিন্তা করতেছিলাম যে এখানে বেনাপোল সীমান্ত দিয়ে আওয়ামী লীগের যারা প্রশিক্ষিত হচ্ছে এরা দেশে কবে ঢুকতে পারে, কবে নাগাদ ঢুকতে পারে এবং কী ধরনের হামলার ছক আঁকতে পারে। যে রেল লাইনে চেন বেঁধে রেখে ট্রেন আটকানোর যে পরিকল্পনাটা, এই পরিকল্পনাটা পুরোটাই ওই ট্রেনে যারা যাত্রী ছিল সবাইকে মারার পরিকল্পনা। এরকম আরও কিছু পরিকল্পনা ওরা করতে পারে এবং একটা কমিটি ওদের ভিতর গঠন করা হয়েছে যেটা জুলাই সন্ত্রাসী দমন কমিটি। হ্যাঁ, এরকম আরও কয়েকটা কমিটি সামনে চলে আসতে পারে। এখন এই ব্যাপারে স্বরাষ্ট্র উপদেষ্টা মহোদয়কে যদি আমি বলতে যাই, বুঝাইতে যাই, উনি আসলে এই কথাগুলো বুঝবে না। ওনাকে এমনভাবে বোঝাইতে হবে যে না, এটাই ওনাকে এভাবে পদক্ষেপ নিতে হবে। দেখেন, উনি যদি চিন্তা ভাবনা করে পদক্ষেপ নেয় আমরা 50 থেকে 60% আগায় থাকতে পারবো। আর উনি যদি এভাবে, সব থেকে বড় ক্ষতি উনি যে দেশের যেটা করলেন সেটা হলো এই সরকার ইন্টারিম গভর্নমেন্ট ক্ষমতায় আসার সাথে সাথে সমস্ত পুলিশকে রদবদল করে ফেললেন। রদবদল করে ফেলানোর পরে কী হলো, পুলিশ যখন কর্মস্থলে গেছে তখন দেখে যে তাদের সোর্স নাই। নতুন করে যখনই সোর্স গঠন করতে গেছে পুলিশের ২-৪-৬ মাস পার হয়ে গেছে। যখন ২-৪-৬ মাস পার হয়ে গেছে তার কাঁধে আবার ব্যাগ উঠে গেছে, মাথায় আবার বেডটা উঠে গেছে, উনি আবার আর এক কর্মস্থলে। এই যে পুলিশের ক্ষতি করাটা, হ্যাঁ, সোর্স তৈরি করাটা অনেক কষ্টের ব্যাপার, হ্যাঁ, অনেক কষ্টসাধ্য ব্যাপার। এর পিছনে টাকা খরচ করতে হয়, এর পিছনে শ্রম দিতে হয়, এর পিছনে সময় দিতে হয়। উনি এই ইন্টারিম গভর্নমেন্ট ক্ষমতায় আসার প্রথম যে পদক্ষেপটা নিলেন সেটা হলো পুলিশের রদবদল এবং ব্যাপক রদবদল। যার কারণে কী হলো, পুলিশ তাদের যে সোর্সের যে ইয়েটা ছিল, তথ্য সংগ্রহের যে সোর্সগুলো ছিল সেগুলোর একদম কাঠামো পুরোপুরি ধ্বংস করে ফেলছে। এখন আপনি এই কথাটা বিশ্বাস করতেই হবে যে পুলিশ তার যে তথ্য সংকটে আছে, তথ্য যেটা নিচ্ছে সেটা বিভ্রাটে আছে, তথ্য যেটা দিচ্ছে সেটা উল্টাপাল্টা করে দেওয়া হচ্ছে। হ্যাঁ, এটা ওনারা আসলে 80% ভুল তথ্য পাচ্ছেন। আর এইভাবে যদি চলতে থাকে নির্বাচনের আগে ৮ লক্ষ কেন, ১৮ লক্ষ আইন শৃঙ্খলা বাহিনী দিয়েও এই নির্বাচনটাকে সুষ্ঠু এবং স্বাভাবিক করা সম্ভব না। যদি নির্বাচন সুষ্ঠু এবং স্বাভাবিক করতে হয়, পুলিশের ভিতর এখনও কিছু ভালো অফিসার আছে যারা দেশের জন্য ভালো চায়, যারা ফ্যাসিস্টের বিরুদ্ধে তখন থেকেই ছিল, তাদেরকে আসলে এক জায়গায় করতে হবে। এবং আমাদের মতো যারা ছোট ২-৪ জন আছে যারা পুলিশের চাকরি করা অবস্থায়, আওয়ামী লীগের আমলে বিশেষ করে, হ্যাঁ, যাদেরকে মনে হয় যে না এরা আসলেই মজলুম, এরা আসলে ফ্যাসিস্ট বিরোধী কথাবার্তা বলে কিংবা ফ্যাসিস্টের বিরুদ্ধে গিয়েই চাকরি বাকরি হারাইছে, হ্যাঁ, তাদেরকে একটু এক জায়গায় একটু ডাকা দরকার। এদেরকে ডাকলে কী হবে, যে এদের ভিতর যথেষ্ট তথ্য থাকে, হ্যাঁ, এদের ভিতর যথেষ্ট অভিজ্ঞতা থাকে। এই অভিজ্ঞতাগুলো কাজে লাগাতে পারলে হবে কি, আগামীর দিনগুলোতে সাধারণ মানুষের উপর যে হামলাটা, সাধারণ মানুষের ভিতর যে ভয়ভীতি করার চেষ্টাটা, এখান থেকে আসলে কিছুটা হলেও বের হয়ে আসা সম্ভব।